মানুষের জীবন এবং মৃত্যুর মাঝামাঝি আসলে কি কোনো জগৎ রয়েছে? হয়তো স্বপ্নের জগৎ। লিসেনার্স, সব ধর্মেই কালজাদু সম্পর্কে তথ্য দেয়া রয়েছে। আমাদের ধর্মেও রয়েছে, অন্য ধর্মেও রয়েছে। আর সকল ধর্মেই কিন্তু এই কালো জাদুকে নিষেধ করা হয়েছে। বিভিন্ন তান্ত্রিক এরাও মনে করেন পৃথিবীতে নাকি এমন কোনো কাজ নেই যা নাকি কালো জাদু দিয়ে করা সম্ভব নয়, আর তার জন্য নাকি প্রয়োজন যথাযথ মাধ্যম এবং পরিবেশ। মাধ্যম ছাড়া কালো জাদু করা অনেক কষ্টকর এবং ক্ষেত্র বিশেষে সেটা অসম্ভব। পরিবেশের অনেক কিছুই কালো জাদুর কাজে আসে। এবার এমন অনেক কিছু দিয়ে কালো জাদু আসলে করা যায় যেটা নাম শুনলে অবাক হয়ে না, মানে অবাক না আসলে উপায় নেই। যেমন ছাগলের খুঁটি, মানে যে খুঁটিতে ছাগল বাঁধা হয়, কারো বিয়ে আঁকতে দিতে এই খুঁটি দিয়ে কালো জাদুর প্রভাব নাকি অত্যন্ত মারাত্মক। আবার অনেক পশু পাখি দিয়েও কালো জাদু করা যায় বলে আমরা মোটামুটি অবগত আছি। শেয়াল, কুকুর, গরু, ছাগল, বেড়াল, কাক, চিল, কৌটর, শকুন, মুরগির মাছ, এমনকি শামুক দিয়ে কালো জাদুর ঘটনাও শুনতে পাওয়া যায়। এমনই সব ব্যতিক্রমের উদ্ভট মারাত্মক কালো জাদুর ঘটনা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব নারায়ণতান্ত্রিকের কয়েকটি ঘটনায়। খুব বেশি ঘটনা তার আমরা শেয়ার করব না, তবে তার যত ঘটনা রয়েছে উল্লেখযোগ্য কিছু ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। চলে যাচ্ছে আমাদের মূল ঘটনায়। ঘটনাটা সাল 2000 সাল বা 2001 এরকম একটা সময় হবে। ঘটনার বর্ণনাকারী যিনি, তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। এতটুকু বলি, তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন। আর ঘটনার স্থান রামগড়, খাগড়াছড়ি। ঘটনার ব্যক্তি মোহাম্মদ বাদশাহ, তার মেয়ে রুহি, আর তাদের প্রতিবেশী রুহির বান্ধবী লিদা। ঘটনার ভিত্তিক দুজন মেয়ে হওয়ার কারণে আসলে তাদের ছদ্মনামটা ব্যবহার করা হয়েছে। আমরা যদি মূল নামটা জানি, তারপর আমরা ছদ্মনাম ব্যবহার করেছি। তো ঘটনার বর্ণনাকারী তাদের খুব কাছের বান্ধবী ছিলেন, তাই বিস্তারিত জানতে পেরেছিলেন। ভিকটিম এবং তার বান্ধবী দুজনেই বর্তমানে বিবাহিতা এবং তারা ভালো আছেন। এবার শুরু করি মূল ঘটনা। বিভিন্নভাবে কালো জাদু করা হয় সেটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু একজন মানুষের জন্য করা কালো জাদু অন্য কারো ভুলে তার নিজের উপরই এই কালো জাদুর প্রভাব বিস্তার করার ঘটনা সত্যি আসলে বিরল বলতে হবে। আমরা বর্ণনাকারীর ভাষায় শুরু করছি। বলছেন বর্ণনাকারী, আমাদের ওখানে একজন ত্রিপুরা দাদু রয়েছেন। দাদুর নাম বললে রামগড়ের কম বেশি সবাই চিনবে। তিনি এখনো জীবিত আছেন। উনি পেশা একজন বৈদ্য বা তান্ত্রিক। বয়সের সাথে সাথে তার মুখের সামনের চলের দাঁত বেশ কিছুটা পড়ে গেছে, আর তাই এখন তিনি এসব বৈদ্যুতিক কাজ তেমন একটা করেন না। কেননা মুখের দাঁত না থাকার কারণে কালো জাদুর মন্ত্রগুলো নাকি সঠিকভাবে তিনি উচ্চারণ করতে পারেন না, আর এই কারণে তার মন্ত্রে কোনো ফলও পাওয়া যায় না। কিন্তু 2000 সালেও দাদু অনেক শক্ত সামর্থ্যের লোক ছিলেন, আর ওই সময়ে তার উপর নিচের চোয়ালের দাঁতগুলো সবই ছিল বলতে হবে। কিন্তু আছে একবার উনি স্ট্রোক করে মারা গিয়েছিলেন। মূলত তার আসলে হৃৎপিণ্ডের কর্মকাণ্ড বন্ধ ছিল, কিন্তু দাহ করার ঠিক আগেই তিনি নড়ে চলে ওঠেন। প্রতি অমাবস্যার রাত্রে তিনি শ্মশানে যেতেন, বিভিন্ন জিনপরির সাথে লড়াই যুদ্ধ করে বিভিন্ন কিছু তিনি নিয়ে আসতেন এবং সর্বোপরি নিজের রাজত্বের অবস্থান তাদেরকে জানিয়ে আসতেন। এই বাদশাহ, যিনি মোহাম্মদ বাদশাহ, তিনি ছিলেন রামগড়ের একজন বাসিন্দা। তার মেয়ের নাম ছিল রুহি। ক্লাস 7-এ পড়তো। রুহি দেখতে শুনতে বেশ ভালো ছিল। তাদের সাথে একই ক্লাসে নবীন নামের ত্রিপুরার একজন ছেলে পড়তো। এই ছেলেটা আবার ওই যেই দাদু তার প্রতিবেশী নাতি সম্পর্কিত ছিল। উঠানটি বয়স হওয়ায় রুহিকে পছন্দ করত নবীন। এজন্যই নবীন রুহির বান্ধবী লিজার সাথে বেশ সখ্যতা গড়ে তোলে। রুহির যাবতীয় খোঁজখবর সে কৌশলে লিজার কাছ থেকে জেনে নিত। লিজা কিছু কিছু আন্দাজ করতে পারলে কখনো বিষয়টা নিয়ে তেমন আগ্রহ দেখায়নি, কেননা রুহি আর নবীনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একদিন নবীন সাহস করে রুহিকে প্রেমের প্রস্তাব দিয়ে রুহি সেটা প্রত্যাখ্যান করে। কিন্তু নবীন তো নাছর বান্দা, সে সবসময় রুহির পেছনে লেগে থাকে। এক পর্যায়ে তাকে বিরক্ত করা শুরু করে। রুহির সাথে সাথে সে লিজাকেও সমন্বয়ে বিরক্ত করতে থাকে।
সে যেন নবীনের পক্ষ হয়ে রুহিকে সবসময় রাজি করাতে থাকে এবং রাজি করানোর জন্য তাকে পরামর্শ দেয়। দুজনের নবীনের উপর বিরক্ত হয়ে রুহির বাবা মোহাম্মদ বাদশাকে ব্যাপারটা জানায়। বাদশাহ সাহেব নবীনদের এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টা জানালে তারা নবীন এবং তার মা বাবাকে বিষয়টা বলেন। তার ছেলেকে কঠোরভাবে দমনের আশ্বাস দেন এবং তাদের সাধ্যমতো শাসনও করেন। কিন্তু উঠন্তি বয়সী নবীন কিছুতেই মানতে চায় না, নাওয়া খাওয়া ছেড়ে দেয় সে। আর তখনই তার মনে রুহিকে কালো জাদু করার কুচিন্তা উকি দেয়। সে এবার দিন রাত ওই দাদুর পেছনে লেগে থাকে। দাদু এসব বিষয় জানতেন না। তিনি নবীনের বিভিন্ন কাজে খুশি হন। দাদু নাতির কথার এক ফাঁকে নবীন তার দাদুকে নিজের ভালোবাসার কথা জানায়। মুসলিম মেয়ে শুনলে দাদু রাজি হবেন না ভেবে সে রুহিকে হিন্দু মেয়ে বলে মিথ্যাচার করে। দাদু জিজ্ঞেস করে, মেয়ে কি রাজি আছে? তখন নবীন উত্তর দিয়েছিল, হ্যাঁ আছে, কিন্তু সে প্রকাশ করে না। এ কথা বলেও কিন্তু ওই দাদুর সাথে নবীন মিথ্যাচার করে। দাদু কেবল কিছু চিনি পরিয়ে তাকে দেন রুহিকে খাওয়াবে। দাদুর কাছে চিনি খাওয়ালে কি হবে জানতে চায় নবীন। দাদু হেসে বলেন, এই চিনি পরে যারা খাবে তাদের মন এবং ওই মেয়েটার মনও তোর প্রতি নরম হবে এবং তোর প্রতি তাকে আকৃষ্ট করবে। নবীন খুশি মনে বিদায় নিয়ে চলে যায়, কিন্তু তার মাথায় দুষ্টু বুদ্ধির উদয় হয়। সে রুহি আর লিজাকে স্কুল শেষে ক্ষমা চাইল বলে একটা চায়ের দোকানে চায়ের নিমন্ত্রণে নিয়ে যায়। লিজা আর রুহির অবসরে নবীন দুজনের চায়েই ওই চিনি মিশিয়ে দেয়। দুজনেরই বন্ধু লিজা সরল মনে চা নাস্তা খেলে অভিমানী রুহি কিছুই খায় না। পরে লিজার অনেক জোরাজোরি দেশে একটা বিস্কুট খেয়েছিল। এদিকে রুহি চা না খাওয়ার কারণে নবীন তো ভেঙে পড়ে, কিন্তু সমস্যা বাঁধে ওই লিজাকে নিয়ে। সেই চিনি মিশ্রিত চা খাওয়ার পর থেকেই সে কেমন জানি নবীনের প্রতি দুর্বল হয়ে পড়ে। 2-3 দিন পার হলে নবীন সেটা বুঝতে পারে। সে সিদ্ধান্ত নেয় লিজাকে দিয়েই সে রুহিকে রাজি করানোর কাজটা জোরালোভাবে করতে পারবে। নবীন তার দাদুকে এসে বেশ কটাক্ষ করে বলে, তুমি তো নিজেকে অনেক বড় বৌদ্ধ মনে করো, কিন্তু তোমার চিনি পড়া দিয়ে তো কোনো কাজ হলো না দাদু। মেয়ে তো একটুও বলেনি আমার প্রতি। দাদু উত্তর দেয়, সময় নিয়ে অপেক্ষা কর, দেখবি সব কিছুই ঠিক হয়ে যাবে। এদিকে নবীন তার দাদুকে আরো শক্ত কিছু করে দিতে বলেন, কিন্তু দাদু কিন্তু রাজি হন না। তিনি বলেন, এ চিনি পড়াই যথেষ্ট। দাদুর কথায় সন্তুষ্ট হতে পারেনি নবীন। সে অন্য আর এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তান্ত্রিক তাকে ওই মেয়ের কিছু কাপড় নয়তো চুল এনে দিতে বলে। নবীন খুব সহজেই রাজি হয়ে যায়। এদিকে সেই চিনির খারাপ প্রভাবে লিজা বেশ প্রভাবিত হতে থাকে। সে রাত দিন শুধু নবীনকে চায়। বাড়িতে গেলেও সে কেমন যেন ছটফট করতে থাকে। যদিও সে নিজের সেন্সের কাজ করে জানতো যে নবীনকে সে কেবল বন্ধুর মতোই জানে, কিন্তু তবুও কেন জানি তার মনটা এত দুর্বল সে কিছুতেই বুঝে উঠতে পারে না। তার এমন দুর্বলতার সুযোগ নেয় নবীন। সে ইচ্ছে মতো লিজাকে নিজের পেছনে ঘোরাতো, তার থেকে টাকা পয়সা নিত, সবার সামনে তাকে এনে যা যা করতে বলতো লিজা ঠিক তাই করত। কিন্তু এসব লিজা মন থেকে করতে চাইতো না। সে বুঝতে পারতো তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু তাকে করানো হচ্ছে। এসব বিষয় আবার রুহি কিছুই জানতো না। একদিন নবীন লিজাকে অর্ডার দেয় রুহি কিছু চুল আর কাপড় এনে দিতে, কিন্তু লিজা নবীনের উদ্দেশ্য বুঝতে পেরে পারবে না বলে অস্বীকার করে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু বাড়িতে আসার পর থেকে তার মন ছটফট করতে থাকে। স্বাভাবিক মনে সে বুঝতে পারে যে সে ঠিক কাজই করেছে, কিন্তু অল্প কিছুক্ষণ পর তার মনটা আবার কেন জানি নবীনের কথা না শোনার জন্য বেশ ছটফট করতে থাকে। এইসব টেনশনে রাতের ঘুম, লেখাপড়া সবকিছু তার বিঘ্ন হচ্ছিল। সে পরদিন নবীনের কাছে গেলে নবীন তাকে যা মন চায় সেটা বলে অপমান করে তাড়িয়ে দেয়। অপমান সয়ে অনেক কান্নাকাটি করে লিজা। পরে সে সিদ্ধান্ত নেয় রুহিকে চুল আর কাপড়ের কথা বলবে, এবং সে সেটাই করে। চুল আর কাপড় সংগ্রহ করে স্মৃতি হিসাবে রাখবে এমন মিথ্যা কথা বলে সে রুহিকে চুল দিতে বলে। সহজ সরল রুহি কিছু চিন্তা না করেই পরদিন নিজের চুল ছোট করে একটা জায়গা থেকে কেটে দেয় আর একটা রুমাল এনে লিজার হাতে দেয়। লিজা এসব নিয়ে ওই দিনই নবীনকে দিতে যাবে, তো যাবার সময় লিজার মনে বেশ অপরাধ বোধ কাজ করছিল, কিন্তু তবুও কেন জানি নিজের অনিচ্ছা সত্ত্বেও এসব করে চলেছিল। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় রুহির চুল আর কাপড়ের বদলে সে নিজের চুল আর কাপড় দেবে নবীনকে, এবং সে সেটাই করে। লিজা নিজের চুল আর কাপড়
নবীনের হাতে দেয়। খুশিতে তো নবীন আত্মহারা। দেরি না করেই সে তান্ত্রিকের কাছে নিয়ে যায় এগুলো নবীন। তান্ত্রিক কালো জাদু দিয়ে সেই চুল আর কাপড় পরিয়ে নবীনকে দেয়, আর শুরু হয় লিজার উপর নবীনের অত্যাচার। তান্ত্রিক তাকে বলেছিলেন প্রতিদিন সন্ধ্যায় মোমবাতির আগুনে এটা গরম করতে হবে, আর চুলে প্রতিদিন একটি একটি করে গিট দিতে হবে, যার ফলে ভিকটিম পুরো শরীরে গরম আর অস্বস্তি অনুভব করবে এবং চুলে এই গিটের প্রভাবে সে নবীনের প্রতি আরও দুর্বল হবে। নবীন সন্ধ্যায় যখনই কাপড়গুলো মোমবাতির আগুনে গরম করত, ওইদিকে লিজার যন্ত্রণা শুরু হয়ে যেত। ফ্যানের নিচে বসে থাকতেও সে অনুভব করত প্রচণ্ড গরম। অতিষ্ঠ হয়ে সে পানিতেই ডুবে থাকতে চাইত। কিন্তু ওই যে যখনই নবীনের কথা মনে হতো, তার পুরো শরীরে কেমন যেন একটা শান্তি অনুভব করত। এসব উপসর্গ পুরোপুরি প্রভাব বিস্তার করতে পারেনি, কেননা এসব কালো জাদু রুহির নামে করা হতো, কিন্তু লিজার কাপড় আর চুল থাকায় সে এই কষ্টগুলো পাচ্ছিল। আর এদিকে রুহির মধ্যে কোনো পরিবর্তন না দেখে নবীন তো আরও ক্ষিপ্ত হয়ে ওঠে, আরও কঠিনভাবে কালো জাদু করার সিদ্ধান্ত নেয়। সে তান্ত্রিক প্রথমে রাজি হন নাই, পরে নবীনের জোরাজুরি আর টাকার লোভে সে রাজি হয়। অন্যদিকে নবীনের গতিবিধি কার্যকলাপ তার মায়ের সন্দেহ হলে তিনি তাদের প্রতিবেশী সেই দাদুকে এসব বিষয় জিজ্ঞেস করেন। দাদু নবীনের সব বিষয় নবীনের মাকে বলেন। নবীনের মা নবীনকে এ নিয়ে অনেক শাসন করেন। দাদুকে বলে সেই চিনি পড়ার গুণাগুণ নষ্ট করে দিতে, কিন্তু দাদু সত্য দেন যাকে সেই চিনি পড়া খাওয়ানো হয়েছে তাকে মোহ থেকে বের করার জন্য কিছু লবণ খাওয়াতে হবে। নবীনের মা নবীনকে বকা দিয়ে লবণ পড়া হাতে দিয়ে বলেন সেই মেয়েকে খাওয়াতে। নবীন কিন্তু জানতো যে সে কোনোভাবে যদি ইরাকে সেই লবণ দেয় তবে সে এই মোহ থেকে সুস্থ হয়ে যাবে, যার ফলে রুহিকে বশ করা তার জন্য আরো অনেক কঠিন হয়ে যাবে। পরদিন নবীনের মা সহ রুহির সাথে স্কুলে দেখা করে সেই লবণ দেন এবং বলেন যে এটা খেলে তার জন্য ভালো হবে। কিছুটা সন্দেহ করলেও যেহেতু নবীনের মা একজন মুরব্বী, সেহেতু ওখানে দাঁড়িয়েই সে কিছু লবণ খেয়ে নেয়। কিন্তু নবীনের মা কিন্তু জানতো না যে এই ব্যাপারটা আসলে কি হচ্ছে। সে ওই দাদুর কাছ থেকে রুহির বিষয়টা জানতে পারলো, এই রুহিতে ওই চিনিটা খায় নাই, খেয়েছিল লিজা, এটা তো আর নবীনের মা জানতো না। অন্যদিকে লিজার সাথে এত অমানবিক কর্মকাণ্ডের তেমন কিছুই কিন্তু রুহি জানতো না, কেননা দিনের বেলা লিজা সচরাচর প্রায় স্বাভাবিকভাবেই সব কিছু করতো, সন্ধ্যার পর থেকে তার অস্থিরতা শুরু হতো। নবীনের কথা মতো সেই তান্ত্রিক নবীনকে একটা ধান গাছের কচি পাতা, আম গাছের পাতা এবং আরো বেশ কিছু লতা পাতা দিয়ে ওই যে লিজার দেয়া কাপড় এগুলো মুড়িয়ে একটা পুতুলের মতো অবয়ব বানিয়ে দেন। আর নবীনকে বলেন সেজন্য এরা রাতে শোয়ার সময় নিজের সাথে রাখে, পরপর 7 দিন। এই 7 দিনের মধ্যে রুহি অবশ্যই তার কাছে আসবে, আসতে সে বাধ্য, আর যদি না আসে তবে সে পাগল হয়ে যাবে। এদিকে নবীনও তান্ত্রিকের কথা মতো অতি উৎসাহিত হয়ে রাতে সেই পুতুল নিজের কাছে রাখতে শুরু করে। একে একে 3 রাত অস্থিরতা অনুভব করতে করতে লিজা 4র্থ রাতে নবীনদের বাড়িতে এসে উপস্থিত হয়, অথচ নিজের মনের বিরুদ্ধে সে সব কাজ করে যাচ্ছিল। ব্যাপারটা গোপন থাকে না। লিজার মা বাবা, নবীনের মা বাবা বিষয়টি নিজেদের মধ্যে সমঝোতা করে মিটিয়ে নিলেও পুরো এলাকায় ঘটনাটা রটে যায়। নবীনের সাথে রাতে লিজা দেখা করেছে এই বলে কুৎসা রটে যেতে বেশিক্ষণ সময় লাগে না। লিজার স্কুল, লেখাপড়া সবকিছুই তার বাবা বন্ধ করে দেন। নিরপরাধ নিষ্পাপ লিজা ঘরবন্দি হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। রুহি একদিন লিজাকে দেখতে তার বাড়িতে আসতে লিজা মনে সাহস করে সবকিছুই তাকে খুলে বলে। রুহি লিজার আত্মত্যাগ শুনে অবাক হয়ে যায়। সে দেরি না করে লিজার মা বাবাকে সবকিছু খুলে বলে, কিন্তু তারা এসব কথা বিশ্বাস না করে উল্টো রুহিকে নামে দোষ দিতে লাগলেন। রুহি নিজের বাড়িতে গিয়ে তার মা বাবাকে বিষয়টা বলে। এদিকে প্রতি রাতের মতো 6ষ্ঠ রাত থেকে লিজার অস্থিরতা আরও বেড়ে যায়। যদিও কালো জাদু পুরোপুরিভাবে তাকে প্রভাব বিস্তার করতে পারছিল না, কিন্তু যতটুকু করছিল তাতেই সে অস্থির হয়ে উঠছিল। বেশ চিন্তায় পড়ে যান লিজার মা বাবা। কিন্তু রুহি নবীনের কাজে ক্ষিপ্ত হয়ে তার মা বাবা সহ নবীনদের বাড়িতে গিয়ে নালিশ করে। রুহি মূলত এই নবীনের কাজে ক্ষিপ্ত হয়ে রুহি তার মা বাবা সহ নবীনদের বাড়িতে গিয়ে নালিশ করেছিল। রুহির বাবা ব্যাপারটা নিয়ে বেশ সিরিয়াস ছিলেন, তিনি থানায় নালিশ করবেন বলে জানান। নবীনের মা বাবা নবীনের উপর ক্ষিপ্ত হয়ে অনেক মারধর করেন। পরে তার রুম থেকে সেই পুতুল আরো বিভিন্ন জিনিস নিয়ে সেই দাদুর কাছে যান। এদিকে সমস্যা যেটা হলো সেটা হলো যে তার পরিবার ইজাকে চট্টগ্রাম শহরে ভালো ডাক্তার দেখানোর জন্য পাঠিয়ে দেন মানসিক সমস্যা ভেবে। আর এদিকে তো নবীনের মা বাবা সে পুতুল দাদুর কাছে নিয়ে গেছে।
দাদু এসব কালো জাদুর জিনিস দেখে প্রথমে খুবই অবাক হন, কেননা তিনি নবীনের কাছে এমন কাজ কখনোই আশা করেননি। তিনি নবীনের মা বাবাকে বলেন, এটা বন্ধনী কালো জাদু। এই জাদুর প্রভাবে ওই মেয়েটা 7 দিনের মধ্যে হাজির হতে হবে। যদি এমনটা না হয় তবে ওই মেয়ে পাগল হয়ে যাবে। আরেক থেকে সমাধান পেতে হলে ওই মেয়েকে উপস্থিত থাকতে হবে, তাকে সরাসরি বসিয়ে এই বন্ধনী কালো জাদু কাটতে হবে। নবীনের মা বাবা রুহির পরিবারকে খবর দেয় রুহিকে নিয়ে আসার জন্য। আর রুহি তার মা তার বাবা সেখানে আসেন, কিন্তু রুহি পুতুলের গায়ে থাকা কাপড় দেখে নিশ্চিত হয় যে ওটা তার কাপড় না, এটা লিজার কাপড়। লিজার বলে যাওয়া কথাগুলো তান্ত্রিক দাদুকে বলেন। সকলে মনে করেছিল এটা রুহির, এই কারণে রুহিকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু এগুলিতে লিজার, এটা কিন্তু শুধু জানতো রুহি। লিজার এমন ত্যাগের কথা শুনে দাদু ব্যাপারটা নিয়ে অনেক সিরিয়াস হয়ে যান, কেননা নিরপরাধ লিজাকে বাঁচানো, উদ্ধার করা অভিজ্ঞ তান্ত্রিক দাদুর জন্য একটা দায়িত্ব হয়ে পড়ে। তিনি সকলকে কথা দেন যে তার জীবনে এটাই হবে সবচেয়ে একটা বড় সৎকর্ম, একটা নিরপরাধ ত্যাগী মেয়ের জীবন বাঁচানো। তিনি তার এত বছরের যত তন্ত্রমন্ত্র যা শিখেছেন, অর্জন করেছেন, সব কিছু দিয়ে তিনি এই কাজটি করবেন। তিনি রুহির বাবাকে অনুরোধ করেন যে কোনো উপায়ে লিজাকে আনার চেষ্টা করতে, কিন্তু রুহির বাবা চেষ্টা করেও ব্যর্থ হন, কারণ লিজার পরিবার কোনোভাবেই বিষয়টা মানতে বা বিশ্বাস করতে রাজি হয় না। তার ডাক্তার দেখাতে নিয়ে যান লিজাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সারা রাতের পর লিজার মানসিক অবস্থার অবনতি হতে থাকে, যে পর মেয়েটা মানসিক ভারসাম্য হারাতে থাকে। এদিকে তান্ত্রিক দাদু বিষয়টা নিয়ে তার জানা সমস্ত বিদ্যা প্রয়োগ করতে থাকেন। যেহেতু লিজাকে সরাসরি উপস্থিত করা সম্ভব হয়নি, তাই কাজটা আরো কঠিন হয়ে পড়ে এবং দীর্ঘ সূত্রিতা লাভ করে। দাদু অনেক উঁচু একটা গাছের ডালে বসে বেশ কিছু রিচুয়াল করেন। কি সব গাছের ডালে ঝুলিয়ে দিয়ে তাতে বাতাস করতে থাকেন। দাদুর এসব কর্মকাণ্ড দেখে অনেকে হেসে উড়িয়ে দেন, অনেকে কিন্তু ভয়ও পেয়ে যান। ঘটনাটি ইতোমধ্যে এলাকায় বেশ জানাজানি হয়ে যায়। তারপরও যেহেতু দুটো মেয়ের মান সম্মানের ব্যাপার, সেহেতু এলাকার মুরব্বীরা ঘটনার ডানা প্রসারিত হতে দেয়নি। এদিকে দিন দিন লিজার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। নির্দিষ্ট কোনো রোগ পাওয়া না গেলেও ডাক্তাররা তাকে অস্থিরতার জন্য কিছু ওষুধ দেন। ওষুধে আর কি কাজ করবে, বরং ওষুধ খাওয়ানোটাই তার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। অস্থিরতার 9ম দিনে লিজার মা বাবা সিদ্ধান্ত নেন পুনরায় রামগড়ে সেই দাদুর কাছে নিয়ে আসবেন, এবং ওই দিনই তারা সেটা করেন। তান্ত্রিক দাদুও দেরি না করে নিজের মতো করে রিচুয়াল শুরু করেন। ওই যে পুতুলের গায়ে থাকা লিজার কাপড়ের টুকরো, সেটি নিয়ে একটা মেয়ে কবুতরের পায়ে বেঁধে দেন এবং লিজার হাতেই সেটা উড়িয়ে দেন। এরপর থেকেই মূলত লিজা কিছুটা স্বাভাবিক হতে থাকে, কিন্তু দাদু বলে দেন ওই কবুতর কিছুদিনের মধ্যেই মারা যাবে, মানে ওই কবুতরের মাধ্যমে লিজার উপর করা কালো জাদুর প্রভাব কাটানো হবে। এভাবেই এই বন্ধনে কালো জাদু কাটানো সম্ভব। পরে লিজার পরিবার আইনানুগ ব্যবস্থা নিতে চান, কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকার কারণে আর নিজের মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে তারা পিছিয়ে যান। পরবর্তীতে তারা পুরো পরিবার সহই শহরে চলে যান। সেই দিন থেকে নবীনদের সামাজিক মর্যাদাও খুবই কমে যায়। নবীনের লেখাপড়া বন্ধ হয়ে যায়। বর্তমানে কিন্তু এই লিজা এবং রুহি তারা দুজনেই ভালো আছেন, সুস্থ আছেন, খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। কিন্তু নবীনের কি হলো, এটা তো প্রিয় লিসেনার্স জানতে হবে, তাই না? নবীন বর্তমানে বিবাহিত, বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্য করে জীবিকা নির্বাহ করছে। কিন্তু আপনারা ভাবছেন যে নবীন যে এই যে ব্ল্যাক ম্যাজিক করলো, ওর কি পরিণতি হলো? প্রিয় লিসেনার্স, পরিণতি তো অবশ্যই একটা আছে, আর সেটা হলো ও কিন্তু বহু বছর ধরে নিঃসন্তান, ওর কোনো সন্তানাদি হয় না। ওই যে দাদু, সে দাদু বলেছেন যে এই কালো জাদুর কারণে তার উপর যে অভিশাপ নেমে এসেছে, এই কারণেই তার এই অবস্থা, এবং তার আর কখনোই সন্তানাদি হওয়ার সম্ভাবনা নেই। সে যদি আরও বিয়ে করে তারপরও কোনো সন্তানাদি হবে না। প্রিয় লিসেনার্স, আমাদের সমাজে কিন্তু এই যে প্রেম ঘটিত বিষয় নিয়ে জাদুটনা করা, এটা কিন্তু আমাদের উঠতি বয়সী লোকদের মধ্যে প্রায়ই দেখা যায়। শুধু তাই নয়, বিবাহিত জীবনেও সংসারে শান্তি আনার জন্যও কিন্তু অনেকে স্বামীর উপর ব্ল্যাক ম্যাজিক করে, স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে এটা আমরা একবারও ভাবি না।
কিছুদিন পরে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব কেটে যাবে। তখন কি হবে? ভয়ানক অভিশাপ নেমে আসবে। আর যারা এই কাজটি করবেন শান্তি পেরানোর জন্য বা নিজের মনের মানুষকে কাছে পাওয়ার জন্য, তওবা যদি না করেন বা আমরা যদি তওবা না করি, জাহান্নাম নিশ্চিত। এই কারণে বলছি, কারণ এই জাদুর শাস্তি কি আল্লাহ দিবেন এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়ে দিয়েছেন। আজকের এপিসোড আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে বরিশালের শায়েস্তাবাদ থেকে পাঠিয়েছেন মোহাম্মদ রায়হান। মোহাম্মদ রায়হান কিন্তু এর আগেও বেশ কয়েকটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। সেই ঘটনাগুলিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছিল খুবই রিসেন্ট একটি সময়, 18 জুন 2023 সাল, মাত্র মাসখানেক আগের ঘটনা। আর ঘটনার যে জায়গাটা স্পেসিফিকভাবে যদি বলতে যাই, সেটা হলো এই শায়েস্তাবাদ গ্রামেরই বাইল্লার চর 3 রাস্তার মোড়, এই জায়গাটাই ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে গেলিল শিকদার। সম্পর্কে এই মোহাম্মদ রায়হানের তালই হন আর কি। উনি ভাগ্যোন্বেষণে বিদেশ গিয়েছিলেন ওমানে, কিন্তু কাগজপত্রের বিভিন্ন ধরনের জটিলতা থাকায় সেখানে তার যে পুলিশ, এই পুলিশদের হাতে ধরা পড়ে যান। বেশ কয়েকদিন জেলে ছিলেন তিনি সেখানে। পরবর্তীতে ওই ওমান কর্তৃপক্ষ আবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে ফেরত এসে তিনি মাছের ব্যবসা শুরু করেন, কিন্তু সে ব্যবসায়ও উনি লস খান। পরবর্তীতে তিনি একটি বাইক কিনে বাইক চালাতে শুরু করেন। বরিশাল এলাকায় কিন্তু এই ভাড়ায় বাইক চালানোর প্রচলনটা অনেক দিনের। উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ঠিকঠাক মতো জীবনযাপন করতেন। তবে এই বাইক চালানোর কারণে ওরা দৈনন্দিন জীবনযাপন কিন্তু বাধাগ্রস্ত হতো। কেননা উনি অনেক ভোরবেলা বাইক নিয়ে চলে যেতেন বরিশালের যেই লঞ্চ ঘাট সেখানে। ভোরবেলা ঢাকার সদরঘাট থেকে যে লঞ্চগুলো আসতো, সেই লঞ্চগুলোর যাত্রী যারা শায়েস্তাবাদ আসতো তাদেরকে তিনি বাইকে করে সরাসরি শায়েস্তাবাদ নিয়ে আসতেন। এটা ওনার দৈনন্দিন রুটিন ছিল। আবার শায়েস্তাবাদের লোক যারা রাতের বেলা বরিশালের লঞ্চ ধরবেন তাদেরকে আবার সেখানে পৌঁছে দিতেন। এভাবে ওনার প্রতিদিনের একটা রুটিন এরকমটাই ছিল। আর এমনিতে অন্যান্য সময়ে যদি কোনো যাত্রী পেতেন তাদেরকে তো নিয়ে যেতেনই এক জায়গা থেকে আরেক জায়গায়। ওনার ফোন নাম্বার অনেক যাত্রীদের কাছেই থাকতো, যার কারণে রাত বিরেত যখনই প্রয়োজন পড়তো তাকে ফোন দিলেই উনি বাসা থেকে বাইক নিয়ে ছুটে যেতেন এবং সেই যাত্রীর নির্দিষ্ট গন্তব্যস্থল যেটা সেখানে তিনি পৌঁছে দিতেন। এভাবেই চলছিল। একবার উনি একজন যাত্রী নিয়ে বেশ দূরে একটি জায়গায় গিয়েছিলেন। পরে সেখান থেকে উনি যখন ফেরত আসেন বেশ রাত হয়ে যায়। তো ধুলোবালি গায়ে লেগে গিয়েছে, গোসল করবেন। তো উনি গোসল শেষ করে এসে খাওয়া দাওয়া করেন। তো ওনার আবার সিগারেট খাওয়ার নেশা ছিল। তো উনি একটি সিগারেট ধরিয়ে বাসার সাইডে চলে যান। তো উনি সিগারেট খাচ্ছেন। তো ওনার বাসার কাছেই কিন্তু ওনার বাবার কবর রয়েছে। ওনার বাবা একজন কবিরাজ ছিলেন, ছোটোখাটো কবিরাজ, মানে সাধারণ যে সমস্যাগুলো আর জিন রিলেটেড ছোটোখাটো যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো উনি সলভ করতে পারতেন। তবে বেশি জটিল বিষয়গুলো উনি হাত দিতেন না। উনি ভালো কোনো হুজুর বা ভালো কোনো কবিরাজের কাছে যাওয়ার পরামর্শ দিতেন না। তো উনি মারা গিয়েছেন। উনি মানে এই যে জলিল শিকদার যিনি, উনি সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ করে মনে হলো বেড়া ভাঙার শব্দ। গ্রামে বিভিন্ন জিনিস দিয়ে, শুকনো জিনিস দিয়ে বেড়া তৈরি করা হয়। তো উনি চিন্তা করলেন যে কী ব্যাপার, বেড়া ভাঙার শব্দ কোথা থেকে আসছে। এই চিন্তা করতে করতে ওই শব্দের উৎস উনি খোঁজা শুরু করেন। চাঁদের আলো ছিল ভালোই। তো উনি দেখতে পান যে ওনার বাবার যে কবর, ওই কবরের কাছে একটা বিশাল আকৃতির ষাঁড় গরু দাঁড়িয়ে রয়েছে এবং সে মাথা দিয়ে ওই কবরের যে বেড়া, এই বেড়া সে মাথা দিয়ে বুতো দিচ্ছে, মানে বেড়া ভেঙে ফেলার চেষ্টা করছে। উনি চিন্তা করছেন এত রাত্রে এত বড় একটা ষাঁড় গরু কোত্থেকে এলো আর আমার বাবার কবরের কাছে এসে
কবরের বেড়া ভাঙার চেষ্টা করছে। উনি সিগারেট ফেলে দিয়ে দ্রুত বাড়িতে ঢোকেন, একটা লাঠি নিয়ে ওই ষাঁড়গুলোকে তাড়া করার জন্য বের হন। তাড়া করার জন্য বিভিন্ন ধরনের মুখে শব্দ করে, উনি সেভাবে শব্দ করছিলেন, কিন্তু উনি কাছাকাছি গিয়ে দেখেন যে ওই ষাঁড়গুলোরা ওখানে আর নেই। উনি অবাক হন, এত দ্রুত এই ষাঁড়গুলোটা কোথায় চলে গেল। ভাবলেন যে চলে যেতেই পারে, হয়তোবা দূর থেকেই তার শব্দ পেয়ে সে ভয় পেয়ে ওখান থেকে পালিয়েছে। উনি বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছেন। উনি যখনই ওখান থেকে বাড়ির দিকে ঘুরেছেন, তখনই মনে হলো ওরা চোখের সামনে দিয়ে সাদা আলখেল্লা পড়া লম্বা কোনো একটা কিছু মুহূর্তের মধ্যে সাঁ করে এক পাশ থেকে আর এক পাশ চলে গেল। উনি ওটা দেখে খুব ভয় পান যে আরে এটা কি দেখলাম, এত দ্রুত এই জিনিসটা কোথায় গেল আর কোত্থেকে এলো এটা। উনি 7-5 না ভেবে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা শুরু করেন। বাড়ি তো একদম কাছেই। তো উনি যখন বাড়িতে ঢোকার যে বেড়া, ওই খেজুরের শুকনো ডালটা এগুলো দিয়ে বেড়া তৈরি করা আর কি, তো ওই বেড়া পার হয়ে যখনই বাড়ির উঠোনের দিকে পা রাখবেন, হঠাৎ করে ওনার কাছে মনে হলো পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। উনি সাহস করে ঘুরে তাকানোর পরে সেখানে একটি কালো ছায়ার মতো দেখতে পান, এবং এই ছায়াটি খপ করে ওনার গলা চেপে ধরে এবং গলা চেপে তাকে শূন্যে উঠিয়ে ফেলে। আর শূন্যে উঠিয়ে তাকে বাড়ির বাইরে বের করে নিয়ে এসে পাশে একটি গাছ ছিল, সেই গাছে বেশ কয়েকবার আছাড় মারে, ধাক্কা লাগায়, এরপর ছেড়ে দেয়। উনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর কি হয়েছে উনি বলতে পারেন না। অল্প সময় হয়তো উনি অচেতন ছিলেন। কিছুক্ষণ পরে যখন ওনার জ্ঞান ফেরত আসে, তখন ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার মুখ দিয়ে কিছু একটা বের হচ্ছে। উনি হাতটা মুখের কাছে নেন, মনে হচ্ছে কালো কালো, কারণ রাতের বেলা তো আসলে কালারফুল কোনো জিনিস সেই রঙে দেখা যায় না সাধারণত। তো উনি মনে হচ্ছে ওনার মুখ থেকে কালো কিছু বের হচ্ছে। উনি উঠে একটু বাক্সার দিকে যখন আগান, ওনার উঠোনের আলোতে দেখতে পান যে এইগুলো রক্ত, ওনার মুখ থেকে রক্ত বের হচ্ছে। এবং উনি আরও অবাক হয়ে যান যে ওনার জিহ্বা আর স্বাভাবিক নাই। সাপের জিহ্বার সামনের দিকে যেমন কাটা থাকে, 2 ভাগে বিভক্ত থাকে, ওনার জিহ্বা মাথা থেকে জিহ্বার গোড়া পর্যন্ত ওনার কাছে মনে হলো এই জিহ্বাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, এবং ভাগ হয়ে যাওয়ার কারণে রক্ত পড়ছে। মনে হচ্ছে কেউ খুবই সূক্ষ্মভাবে ওনার জিহ্বাটা 2 ভাগে ভাগ করে দিয়েছে কেটে। ওনার কিন্তু তেমন ব্যথা লাগছিল না, কিন্তু উনি যখন দেখলেন ওনার মুখ দিয়ে অনর্গল রক্ত পড়ছে, উনি মুখ চেপে ধরে দ্রুত ওনার বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়েন। এদিকে আচমকা ওনার বাইকে স্টার্ট এবং বের হওয়ার কারণে ওনার স্ত্রী জেগেছিলেন, তার মেয়েও জেগেছিলেন। তো তারা দেখছে যে সে দ্রুত বাড়ির থেকে বাইরে বের হয়ে গেল। ওনার মোবাইল কিন্তু বাসায়। এখন ওনার স্ত্রী চিন্তা করেন যে কী ব্যাপার, ওনার মোবাইল বাসায়, কোনো যাত্রীর ফোন কল আসলে তো মোবাইলে আসবে, তা না হলে এভাবে কিন্তু তার চলে যাওয়ার কথা না। উনি ভয় পান, কি হয়েছে তা তো জানেন না। পাশের প্রতিবেশীদেরকে উনি শেয়ার করেন যে কী ব্যাপার, কোথায় গেল, আরও আত্মীয় স্বজন ছিল। তো সবাই যখন বলেছে যে মনে হয় ফোন কল এসেছে, কিন্তু ওনার স্ত্রী বলেন যে ফোন কল কোথা থেকে, ফোন তো ঘরে ছিল, এভাবে আচমকা কোথায় গেল। বাড়ির লোকজন দুশ্চিন্তা করতে থাকে। ওদিকে উনি বাইক টান দিয়ে চলে যান বাজারে। তখন তো রাত হয়ে গেছে, তখন তো বাজারের দোকানপাট খোলা নেই, নাইট গার্ড রয়েছে। ওখানে একটা ডাক্তারের চেম্বার রয়েছে, ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার অমূল্য চন্দ্র মণ্ডল। তার চেম্বারে যান। তো ওই সময় চেম্বার কেউ ছিল না, তার জামাই ছিল। কোনো কারণে সে ছিল, তখনও বন্ধ করে নাই। কিন্তু এইরকম একটা জটিল বিষয়, এই বিষয়ে সমাধান দিতে তিনি অক্ষম ছিলেন। উনি ইশারা ইঙ্গিতে দেখাচ্ছিলেন, কারণ উনি কথা বলতে পারছিলেন না। তখন এই ডক্টর অমূল্যচন্দ্র মণ্ডলের জামাই বললেন যে তাড়াতাড়ি আমার শ্বশুরকে নিয়ে আসতে হবে। ওই বাইক নিয়েই উনি দ্রুত এই ডক্টর অমূল্যচন্দ্র মণ্ডলের বাড়িতে যান। তাকে নক করে ডেকে তোলেন এবং ইশারা দিয়ে দেখা যায় তার জিহ্বার কী অবস্থা। এই দৃশ্য দেখেই
ডাক্তার অমূল্যচন্দ্র মণ্ডল উনি তো ভয় পেয়ে যান। আরে এইরকম ভয়ানক ব্যাপার উনি কখনো দেখেননি ওনার ডাক্তারি জীবনে। উনি দ্রুত প্রয়োজনীয় জিনিস নিয়ে বাইকে উঠে পড়েন। এই জরুরি শিখদের উনি এই ডাক্তারকে নিয়ে আবার চেম্বারে আসেন। আসার পর ডাক্তার এইখানে অবাক হচ্ছে যে এই ধরনের একটা ভয়ানক ঘটনা যার সাথে ঘটেছে সে তো যন্ত্রণায় ছটফট করবে, চিৎকার করবে, সে দিব্যি বাইক চালিয়ে আসছে, এটা কীভাবে সম্ভব? উনি কি চোখে ভুল দেখছেন? কিন্তু না, উনি তো ঠিকই দেখছেন। দেখুন অমূল্যচন্দ্র মণ্ডল উনি চিন্তা করেন যে এমত অবস্থায় যেভাবে রক্ত পড়ছে, যদি তাকে বরিশাল সদর নিয়ে যেতে হয়, এই সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হবে। এই জন্য উনি চিন্তা করলেন যে প্রাথমিক একটি সেলাই তাকে করতেই হবে। কিন্তু পুরো সেলাই যদি দেওয়া হয় তাহলে জিহ্বা ফুলে যেতে পারে এবং ফুলে মুখ বন্ধ হয়ে যেতে পারে, খাবার দাওয়া বন্ধ হয়ে যেতে পারে। উনি আসলে বুঝতেই পারছেন উনি কী করবেন। তো উনি জিহ্বার আগার দিকে এবং যতটুকু পারা যায় গোড়ার দিকে সেলাই করেন। জিহ্বার এরকম ভয়ানক দৃশ্য উনি কোনো মতে সইতে পারছিলেন না। ডাক্তার অমূল্যচন্দ্র মণ্ডলের ভাষায় তিনি যখন জিহ্বার বিভিন্ন জায়গায় সেলাই দিচ্ছিলেন তখন উনি শুধু আহ উহ এতটুকু শব্দ করছিলেন। ওই সেলাই দিতে কিছুটা যন্ত্রণা অনুভূত হচ্ছিল, কিন্তু জিহ্বাটাতে কাটা হয়ে গেছে, সেখানে যে ভয়ানক যন্ত্রণা হবে এমন ফিলিংসটা কিন্তু তার মধ্যে তেমন একটা ছিল না। এটা খুবই অদ্ভুত ব্যাপার। আর জিহ্বাটা এভাবে কাটা এটা তো ইম্পসিবল একটা ব্যাপার। কোন ধরনের দুর্ঘটনা ছাড়া একমাত্র সূক্ষ্মভাবে যদি কেউ কোনো ধারালো ছুরি দিয়ে এভাবে কাটে তবে শুধু এভাবে কাটা সম্ভব, আদারওয়াইজ পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে এভাবে কাটা সম্ভব নয়। ডাক্তার সাহেব ওইখানে সেলাই করে দেন। সেলাই করে দেওয়ার পর এই যে জলিল শিকদার উনি আবার ডাক্তারকে বাইকে চড়িয়ে তার বাড়িতে পর্যন্ত দিয়েছেন। এরপর উনি বাড়িতে ফেরত যান। বাড়িতে ফেরত যাওয়ার পর বাইকটা রেখে উনি যখন দরজায় ঠকঠক করেছেন, ঠকঠক করার পর এই দরজা খুলে দিয়েছেন, তখন ইউনিভার্সিটির গায়ের উপরে পড়ে যান, পড়ে সেন্সলেস হয়ে যান। স্ত্রী দেখেন যে সারা শরীরে রক্ত, ভয়ানক ব্যাপার। ওনার জ্ঞান ফেরে সকালবেলা। ওনার স্ত্রী কিন্তু রাতের বেলা যখন দেখেছেন মুখে রক্ত, ওনার মুখটা চেপে ধরে দেখার চেষ্টা করছেন ভিতরে কি এসে, তখন দেখেছেন যে এইভাবে কাটা এবং সেলাই করা হয়েছে। ওনার স্ত্রী তো চিৎকার চেঁচামেচি শুরু করেন, আশেপাশ থেকে লোকজন চলে আসে, কি হয়েছে কিছু, সবাই এটা দেখে ভয় পায় যে এমন একটা ভয়ানক ব্যাপার। সকালবেলা ওনার জ্ঞান ফেরে, উনি কথা বলতে পারছিলেন না, কারণ কথা বলতে গেলেই তো জিহ্বা নড়াচড়া হবে, জিহ্বাতে ব্যথা লাগছে। উনি তোতলা ভাব করে হালকা করে বোঝানোর চেষ্টা করেন যে গতটা চিঠি হয়েছিল। এরপর ওনাকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তাররা চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এই ঘটনার বেশ কয়েকদিন পর থেকেই ওনার মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা দেয়। বিশেষ করে ওনার আচার আচরণে পরিবর্তন দেখা দেয়। উনি বাচ্চাদের মতো আচার আচরণ শুরু করেন। বাচ্চারা যেভাবে খেলে উনি ওইভাবে খেলছেন, কথা বলার চেষ্টা করছেন সেভাবে। বাচ্চারা যেভাবে কোনো একটা জিনিস নিয়ে যেভাবে নড়াচড়া করে, ছুঁড়ে মারে, উনি ওইভাবে করার চেষ্টা করছেন। তো এরপর ওনাকে ভালো একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ সব কিছু দেখার পর, বোঝার পর উনি বলেন এই দুষ্টু পিশাচটা এই ঘটনা ঘটিয়েছে, এটি মূলত এই জহুরুল শিকদারের বাবার উপর রাগ করে ঘটনাটি ঘটিয়েছে। কারণ জহুরুল শিকদারের বাবা এই দুষ্টু পিশাচকে শাস্তি দিয়েছিলেন। জহুরুল শিকদারের বাবা বেঁচে থাকা অবস্থায় সে তার বাবার কোনো ক্ষতি করতে পারে নাই, পরিবারের কোনো ক্ষতি করতে পারে নাই। কিন্তু জহুরুল শিকদারের বাবা মারা যাওয়ার পর এই জহুরুল শিকদারের বাবার উপর ওই পিশাচের খুব ক্ষোভ ছিল। আর এই কারণেই এই পিশাচটি ওই রাত্রে এই জহুরুল শিকদারের বাবার কবরের কাছে গিয়ে তার কবরের বেড়া ভেঙে ফেলার চেষ্টা করেছিল। আর এই দৃশ্য জহুরুল শিকদার দেখে ফেলে। সেরকম তারা করতে যায়, তখন ওই পিশাচটি ক্ষিপ্ত হয় এবং চিন্তা করে যে এটাই আমার সুযোগ, এবং এই সুযোগে এই পিশাচটি এই ধরনের একটি ভয়ানক ঘটনা ঘটিয়েছে। তো এই ঘটনার পর এই জহুরুল শিকদারের পরিবার থেকে বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করানো হয়েছে, বিভিন্ন হুজুরকে দেখানো হয়েছে, তারা তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, এখনও করে যাচ্ছেন, এবং ডাক্তারি ট্রিটমেন্টও চলছেই। এখন উনি বেশ কিছুটা স্বাভাবিক। এখন উনি আগের মতো বাইক চালান যদিও, কিন্তু ভালো করে কথা বলতে পারেন না। উনি তোতলা মুখে ভাব আসলে যেভাবে কথা হয় উনি ঠিক সেভাবে কথা বলতে পারেন। এবং উনি যেই ওনার মধ্যে যে আচরণের পরিবর্তন দেখা দিয়েছিল সেটা
পুরোপুরিভাবে ভালো হয়নি, তবে উনি এখন আগের থেকে অনেকটা ভালো, এটা আমরা বলতে পারি। প্রিয় লিসেনার্স, আপনারা একবার একটু ভাবুন যে কোনো একটা পিশাচ এসে কারো জিহ্বাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। কি ভয়ানক একটি ব্যাপার, চিন্তা করতেই গা শিউরে ওঠে যে এই দুষ্টু পিশাচ প্রকৃতির জিনেরা মানুষের উপর কি ভয়ানক প্রতিশোধ নিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজতে রাখেন এই বিষয়গুলো থেকে। এই জন্য আমাদের নিজেদের কিছু আমল করে যেতে হবে। প্রতি ফরজ নামাজের পর 4 কুল মানে সূরা ইখলাস, সূরা কাফিরুন, ফালাক এবং নাস, এই 4টি সূরা ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়ে শরীরে ফু দিতে হবে, আর অন্যান্য ফরজ নামাজের পর 1 বার করে পড়লে হবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে শুধু সূরা ফালাক এবং নাস, এই দুটি সূরা ফজরের নামাজের পরে 3 বার করে শরীরে ফু দিতে হবে। অন্যান্য মাগরিবে আবার 3 বার করে শরীরে ফু দিতে হবে, এবং অন্যান্য ফরজ নামাজের পর 1 বার করে শরীরে ফু দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত পিশাচের কবল থেকে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এটি ছিল ঘটনা। আশা করছি এই ঘটনাকে আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের ৭০ নং এপিসোডের প্রথম ঘটনাগুলোতে। তো সৈকত খানের বাড়ি মাদারীপুর জেলার ডাসার উপজেলার, ঢাকা, মাওয়া, বরিশাল, এই যে হাইওয়ে, এই হাইওয়ে রাস্তার পাশ ঘেঁষে ওনাদের গ্রাম। এটি মোস্তফাপুর এবং ভুরঘাটা, এই দুটো স্ট্যান্ডের মাঝামাঝি অবস্থিত একটি জায়গা রয়েছে। এই জায়গাতেই মূলত ওনাদের গ্রামটা আর কি। তো এই ঘটনা মূলত পুরনো একটি চিতাকে কেন্দ্র করে। এই চিতাকে কেন্দ্র করে নাকি অসংখ্য ঘটনা আছে, তবে সবগুলো ঘটনাই ছোট ছোট। তো প্রথমে ওনার কাকার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা উনি আমাদেরকে দিয়েছেন, এবং তারপর ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা দিয়েছেন। তো চলো শুরু করি ওনার কাকার সাথে ঘটে যাওয়া ঘটনাটি। সময় 1985 থেকে 1990, এই সময়ের মাঝামাঝি হবে আনুমানিক। কাকার নাম ছিল মুজিবুর খান। উনি পায়ের প্যাডেল ভ্যান চালাতো, যেটা পা দিয়ে চালায় আর কি। যেহেতু ভ্যান চালাতো, এই কারণে অনেক সময় রাত করে তিনি মাঝে মাঝেই বাড়িতে ফিরতে বাধ্য হতেন। একদিন চরমুগরিয়াতে যাত্রী নামিয়ে দিয়ে আস্তে আস্তে রাত প্রায় 12টা বেজে গেছে। গ্রামের পরিবেশ সে সময় তো অনেক রাত। তো মুজিবুর কাকা কিন্তু অনেক সাহসী মানুষ ছিলেন, আর যেহেতু গ্রামের ছেলে সেহেতু এসব ঘটনায় অভ্যস্ত কিন্তু কম বেশি উনি ছিলেনই। ওনার সাথে না ঘটুক, অন্যদের সাথে ঘটেছে। এই জন্য রাত বিরেতে চলাফেরার ক্ষেত্রে যে কম বেশি ভৌতিক ঘটনা ঘটে, এগুলো ওনাদের কাছে খুব বেশি মাথা ঘামানোর ব্যাপার না। যখন তিনি বাজার থেকে বাড়ির পথে রওনা দিলেন, তখন তার সাথে কোনো আলোর ব্যবস্থা ছিল না। ওনার ইচ্ছা ছিল তিনি তাড়াতাড়ি বাড়িতে ফিরবেন, কারণ ওই দিন উনি ওনার ভ্যানে হারিকেন নিয়ে আসেন নাই। কিন্তু কোনো কারণে দেরি হয়ে যায়। কোনো একটা জায়গার যাত্রী পেয়েছিলেন, সেখান থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, আর যেই রাস্তা দিয়ে উনি আসবেন ওইটা যে ভালো রাস্তা না, এটা কিন্তু উনি জানতেন। ওই রাস্তায় গেলে কোনো ভয় ভীতির কোনো ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু ওনার মাথায় ছিল। এই কারণে উনি বাজারের পাশে একটি বাড়ি ছিল, নাম হলো তালুকদার বাড়ি। ওই তালুকদার বাড়ি থেকে তাদেরকে ডেকে তাদের কাছ থেকে পাট খড়ি নিয়ে আসেন কিছু। গ্রামের ভাষায় ওনারা এটাকে টেঙ্গি বলেন। তো বাজার থেকে বাড়িতে পৌঁছাতে সময় লাগতো 10 মিনিটের মতো। আর বাড়িতে যেতে ওই একটাই রাস্তা ছিল। কারণ হলো ওই সময় বর্ষাকাল ছিল, এই জন্য জমিতে পানি থাকার কারণে অন্য রাস্তা দিয়ে যেতে পারেনি, ওই রাস্তাতেই যেতে হবে, এমন একটা অবস্থা ছিল। রাস্তার একটু বর্ণনা না দিলেই নয়, ওই রাস্তাটা ছিল 3 রাস্তার একটা মোড়ের মতো একটা জায়গায় এসে, আর ওই মোড়েই ছিল একটা পুরনো চিতা। একটু সামনেই একটা বিখ্যাত বাড়ি রয়েছে, সঙ্গত কারণে বাড়িটির নাম বলা যাচ্ছে না। আর ওই বাড়ির সাথে বিশাল একটা জঙ্গলের মতো আছে আর কি। তো এলাকার সকলেই ওই জঙ্গলটাকে চেনে। তো মুজিবুর কাকা যখন পাটখড়িতে আগুন জ্বালিয়ে ওই রাস্তার ওইখান দিয়ে এগিয়ে যাচ্ছিলেন আর ভ্যান চালাচ্ছিলেন, তখন ওই চিতার ওইখান থেকে কিছু একটা উনি দেখেন। তিনি দেখার পর ভালো করে দেখার চেষ্টা করেন এটা।
তিনি লক্ষ্য করেন 10 ফুটের মতো লম্বা একটা বউ সাজে সজ্জিত একটা মহিলা অবয়ব, তার পুরো শরীর গহনা দিয়ে সাজানো। পাকঘরের আগুন এবং ওই আগুনের যেই আলো, ওই আলোয় গহনাগুলো চকমক চকমক করছে। আর ওই যে অবয়বটি, ওই অবয়বটি মুজিবুল কাকাকে ইশারা করে বাগানের ভেতরে ডাকছে। মুজিবুল কাকার হাতে কিন্তু তখন আগুন আছে, আর উনি অতিরিক্ত কিছু পাট করে নিয়ে আসছিলেন যাতে করে এগুলো নিভে গেলে আবার জ্বালাতে পারেন। তখন কাকা কি করেন, ওই পাট করে আগুন দিয়ে ওনার সাথে থাকা যেই সিগারেট ছিল সেই সিগারেট ধরান এবং ভ্যান নিয়ে দ্রুত চলতে থাকেন। ওই বউটা কিন্তু তার কাছে কাকাকে ডাকছে এবং নাকি সুরে কান্না করতে থাকে একটা পর্যায়ে। কাকা কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিলেন, কিন্তু প্রকাশ করেননি, কারণ তিনি বুঝেছিলেন যে এখন প্রকাশ করলে বিপদ হয়ে যাবে, যে সে ভয় পেয়েছে। আর এত রাত্রে এখানে সাহায্য করার মতো কোনো মানুষকে তিনি পাবেন না, এটা উনি নিশ্চিত ছিলেন। তাই নিজেই নিজের মনকে সাহস দেওয়ার চেষ্টা করতে থাকেন। তিনি দেখেন হঠাৎ করেই ওই যে বউরূপী অবয়বটা সেটা অদৃশ্য হয়ে যায়। তো কাকা কিছু দূর সামনে আগানোর পর লক্ষ্য করেন ওই যে বউরূপী অবয়বটা, ওইটা বাগানের একটা দিক থেকে ঘোড়ায় চড়ে তার দিকে ছুটে আসছে এবং নাকি সুরে কান্না করছে। তখন কাকা নিজেকে আর ঠিক সামলাতে পারেননি, প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন। আর উনি এতটুকু পর আগাতে আগাতে এক কবিরাজ বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। কাকা যখন জোরে চিৎকার দেন তখন ওই বাড়ির একজন কাকা, তার নাম হলো জামাল, তো জামাল কাকা নামেই তাকে ডাকেন এই সৈকত খান। তো এই জামাল কাকা তার চিৎকারে এগিয়ে আসেন। তিনি কোনো কারণে হয়তো বা বাড়ির উঠোনে দাঁড়িয়েছিলেন বা কোনো কারণে ঘরের বাইরে এসেছিলেন। তো ওই জামাল কাকা ও চিৎকার শুনে, যে চিৎকার আসে কোন দিক থেকে, গ্রামের মানুষ তো একজন আরেকজনের বিপদে কিন্তু একদম ছুটে আসে মুহূর্তের মধ্যে। তো উনিও এগিয়ে যেতে থাকেন। তখন উনি দেখতে পান যে দূরে কেউ একজন ভ্যান নিয়ে আসছে এবং চিৎকার করছে। উনি দ্রুত ওই দিকে যান। উনি যখন এই মুজিবুর কাকার কাছাকাছি যান, যাওয়ার পর ওই দুইজন একত্রে ভয়ানক এক অট্টহাসির শব্দ শুনেছিলেন এবং এই অট্টহাসিটা কোনো নারী কণ্ঠে আসছিল। খুবই বিদঘুটে এবং ভয়ানক ছিল সেই হাসি। ওই হাসির শব্দ যখন জামাল কাকা শোনেন, তখন জামাল কাকা সেন্স না হারালেও মুজিবুর কাকা তো উনি বেশ কয়েকটি ভয়ানক মুহূর্তের মধ্যে দিয়ে এসেছেন, উনি এরপর সেন্স হারিয়ে ফেলেন। পরে জামাল কাকা মুজিবুর কাকাকে উদ্ধার করে ওনার বাড়িতে নিয়ে আসেন, জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পরে শুরুতে কী হয়েছিল সে বিষয়টি সকলকে খুলে বলেন। তবে মুজিবুর কাকার কোনো জ্বর বা এই টাইপের কোনো সমস্যা হয়নি। আল্লাহর রহমতে ওই যাত্রায় উনি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই রক্ষা পেয়ে যান। তো এটি ছিল মুজিবুর কাকার সাথে ওই চিতাখোলা রিলেটেড প্রথম ঘটনাটি। বিশেষ চিতা বা আশেপাশের জঙ্গল রয়েছে, এটা নিয়ে যে ঘটনাগুলো আছে এর মধ্যে একটি ঘটনা হচ্ছে এই মুজিবুর কাকার সাথে ঘটে যাওয়া। তো এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, এটি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সৈকত, তার সাথে ঘটে। উনি তখন ক্লাস 8-এ পড়েন। ওনাদের বাজারে একটা জুতার দোকান ছিল। ওনার বাবা হঠাৎ করেই স্ট্রোক করে। এই কারণে বেশ কিছুদিন ফরিদপুর 250 বেড হসপিটালে ভর্তি ছিলেন। তো এই সৈকত উনি একাই ছেলে হওয়ার কারণে কিছুদিন পরে অল্প অল্প সময়ের জন্য দোকানে বসতে শুরু করেন। যেহেতু ওনার বাবা অসুস্থ, অনেক টাকারও দরকার, আর দোকানে তো কম বেশি বাকি টাকা অনেকের কাছে পাওয়াই যায়। এই জন্য বাকি টাকা সবার কাছ থেকে তোলা এবং দোকানটাও চালিয়ে নিয়ে যাওয়া, এটাই ছিল মূল উদ্দেশ্য। তখন ওনার বাবা তখনও হসপিটালে ভর্তি। ওনার বাবার কাছে তখন বড় বোন থাকতেন সেবা শুশ্রূষার জন্য, আর এই সৈকত এবং ওনার আম্মা থাকতেন বাড়িতে। সময়টা ছিল বর্ষাকাল। ওনাদের যাতায়াতের জন্য সেই একটাই রাস্তা, ওই যে ওই বাগানের চিতাখোলার ওই দিক দিয়ে জঙ্গলের পাশ দিয়ে যে রাস্তাটা, এটা শুরুতে আমরা বললাম ওই মুজিবুর কাকা যে রাস্তা দিয়ে আসছিলেন আর কি। তো উনি এশার নামাজের যখন আজান দেন তখন দোকানে বসে নামাজ পড়ে দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিতে দিতে প্রায় 9টার কাছাকাছি সময় হয়ে যায়।
তো প্রতিদিন উনি কারো না কারোর সঙ্গে যেতেন, আর ওই দিন উনি কাউকে পাচ্ছিলেন না। আর ওই দিক দিয়ে ওনার একা যাওয়ার সাহস আসলে তেমন ছিল না, কারণ ওই ভয়ানক বাগানের ব্যাপারে কম বেশি সবাই জানেন। আর উনি তখন ছোট, আর এই কারণে ভয়টা একটু বেশি ছিল। এখন দুর্ভাগ্যক্রমে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কাউকে না পেয়ে উনি সিদ্ধান্ত নিলেন যে কি আর করা, একাই চলে যাবেন। আর বাজার প্রায় লোকজন শূন্য হয়ে গেছে, গ্রামের এরিয়া, সবাই তো আর বেশিক্ষণ বাইরে থাকে না। তো উনি বাড়ির দিকে রওনা দেন। তখন ওনার হাতে একটা বাটন ফোন ছিল, ফোনটায় টর্চ লাইট ছিল, কারণ উনি ওনার বড় টর্চ লাইটটা বাড়িতে রেখে এসেছিলেন। এই কারণে ওই ফোনের যে আলো, উনি যে টর্চ লাইট, ওটার আলো দিয়ে ওনাকে পথ চলতে হবে। ওটাই ছিল ওনার শেষ সম্বল। তো উনি আস্তে আস্তে সামনের দিকে আগানো শুরু করেন। উনি যখন ওই চিতাখোলা ওখান থেকে একটু দূরে, তখন ওনার মনে আস্তে আস্তে ভয় লাগা শুরু করলো। জ্যোৎস্না রাত ছিল, এই জন্য দূর থেকেও সব বোঝা যাচ্ছিল। উনি আস্তে আস্তে ভয়ের সামনের দিকে আগাতে থাকলেন। উনি খেয়াল করে দেখলেন যে কোনো একটা অবয়ব ওই চিতার ওইখান দিয়ে নড়াচড়া করছে। উনি কিন্তু ভয় না একটু সাহস পেলেন। উনি ভাবলেন যে হয়তো বাজার থেকে কেউ বাড়ির দিকে যাচ্ছে, এই জন্য উনি আরো জোরে জোরে হাঁটতে থাকলেন যে ওইখানে মানে যাবেন এবং তাকে ধরবেন। ধরবেন বলতে তাকে বলবেন যে ভাই দাঁড়ান, আপনার সাথে হাঁটবো আর কি। তো হঠাৎ করে এই সৈকত খেয়াল করলেন যে লোকটা চিতার পাশেই একটা পুকুর আছে, ওই পুকুরের দিকে নেমে গেছে। উনি তখন চিতার অনেক কাছাকাছি চলে আসছেন। উনি বিষয়টা একদম স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু হঠাৎ করে ওনার খেয়াল হলো, আরে ওই চিতা আর পুকুরের চারপাশ তো কিছুদিন আগে তার কাটা দিয়ে বেড়া দেওয়া হয়েছে, ওখান দিয়ে তো কোনো মানুষের স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব নয়। লোকটা তো একদম স্বাভাবিকভাবে চলে গেল। তাহলে এই লোকটা কিভাবে স্বাভাবিকভাবে গেল? তখন ভয়ে ওনার শরীর ঠান্ডা হয়ে যায়। এরপর উনি একটু শব্দ পেলেন, মনে হলো পুকুরে কিছু ভাপাস করে পড়লো। অনেক সময় পুকুরে তাল পড়ে পানির মধ্যে, বা বড় কোনো ইট ফেললে যেরকম শব্দ হয়, এরকম শব্দ। এরপর পরই উনি লক্ষ্য করে অনেক লম্বা একটা অবয়ব পুকুরের কিনারা থেকে উঠে ওই চিতার কাছে আসছে। অবয়বটা আস্তে আস্তে অনেক লম্বা হচ্ছে। শরীরে পানির যে উপস্থিতি সেটাও বোঝা যাচ্ছে, কারণ শরীর যে ভেজা সেটা কিন্তু ওই চাঁদের আলোতে খুব ভালোই বোঝা যাচ্ছে। বর্ষাকাল হলেও ওই সময় কিন্তু মানে রাতের বেলা কিন্তু জ্যোৎস্না ছিল, মানে কোনো বৃষ্টি টিষ্টি ছিল না, সময়টা বর্ষাকাল ছিল। আর উনি এরপরে দেখেন যে ওই অবাকটা চোখ দুটো আগুনের মতো জল জল করছে এবং ওনার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে, মুখে ভয়ানক হাসি। আর এমন অবস্থায় ওনার হাতে থাকা যে বাটন ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেটার যে টর্চ লাইট ছিল সেটাও বন্ধ হয়ে যায় এবং ফোনটাও বন্ধ হয়ে যায়। অথচ কিন্তু ফোনে কিন্তু ফুল চার্জ ছিল। উনি প্রচণ্ড জোরে মানে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন, কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দও মনে হচ্ছিল বের হচ্ছে না। উনি কি করেন, উল্টো দিকে মানে ওই বাজারের দিকে দৌড় দেন। ওই দিকে যাওয়ার সময় একটা ব্রিজ আছে। দৌড়াতে দৌড়াতে যখন ব্রিজের কাছে আসেন, তখন দেখেন যে ওনার চাচাতো ভাই ইমরান, সে মাদারীপুর সদরে গিয়েছিল কোনো কাজে, তো এখান থেকে ফিরে আসছে আর কি। তো এই সৈকতকে হাঁপাতে দেখে সে প্রশ্ন করে, কিরে ভয় পাইছিস নাকি, ওই বাগানের দিকটাতে গেছিলি? তখন মানে বলে, এই যে সৈকত বলে, হ্যাঁ আমি তো ওই দিক থেকে ভয় পাইছি। কারণ হলো ওই ইমরান এই কারণে প্রশ্নটা করেছিল যে ওই ইমরান নিজেও কিন্তু কয়েকবার ভয় পেয়েছে ওই চিতার ওই দিক দিয়ে যাওয়ার সময়। তো এরপরে এই দুজন মিলে আর ওই রাস্তা দিয়ে যাননি। ওই সময় তো বর্ষার পানি ছিল মাঠে, কোনো কোনো জায়গায় মাজা পর্যন্ত পানি, মানে কোমর পর্যন্ত পানি। ওই কোমর পর্যন্ত পানির ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কষ্ট করে ওনারা দুইজন বাড়িতে যান। কিন্তু ওই রাস্তা মানে শুকনো রাস্তা দিয়ে দুজন আর যান নেই, কারণ আগে তো ভয় পাওয়ার একটা অভিজ্ঞতা ইমরানের ছিল। এরপরে এই সৈকত খানের বেশ জ্বর হয়েছিল। সুস্থ হওয়ার পর উনি আর কখনো দোকানে যান নাই। ওনার বাবা মোটামুটি সুস্থ হয়ে বাড়িতে আসলে কিছুদিন দোকানদারি করেছেন, এরপরে ওনাদের দোকানটা বিক্রি করে ফেলেন। বর্তমানে সৈকত খান চাকরির জন্য দূরে আছেন। তা না হলে আমাদেরকে ওই জায়গাগুলো ছবি পাঠাতেন বলতে, মানে ছবি পাঠাতে পারতেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।